হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? ওকে। আমিও মোটামুটি আছি। ঠিক আছে। তাহলে আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রেখে দিই। প্রতিদিনের মতন যেমন রিকোয়েস্ট রাখি, আমার ভিডিওটা আপনারা দেখবেন, পুরো দেখবেন। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথাই বলে থাকি, প্রত্যেকটা সেন্টেন্সও খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের হয়তো নলেজের মধ্যে চলে আসবে। এবং আমি মনে করি যে দৈনন্দিন জীবনের নলেজটা আমাদের, জ্ঞানটা অন্তত, বাস্তব জ্ঞানটা অন্তত আমাদের কিছু থাকা দরকার, যেটা আমাদের দৈনন্দিন জীবনে চলতে, বলতে, করতে সব কিছুতেই সাহায্য করে। যাই হোক, ভিডিওটা ভালো করে দেখবেন এবং পছন্দ হলে আপনি সাবস্ক্রাইব করবেন। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমি একটা টপিক শুরু করি। সবটাই মোটামুটি খাওয়ার উপরে আজকাল হচ্ছে, গানের উপরেও আমি করছি, কিন্তু কেন যে আমি ভিউয়ার পাচ্ছি না, সাবস্ক্রাইবার পাচ্ছি না, কিছুই হচ্ছে না সেরকম। প্রায় 6 মাস হতে চললো আমি 133খানা ভিডিও আমি পোস্ট করেছি, কিন্তু আমি কিছুই পাচ্ছি না। এবং কেন পাচ্ছি না তাও আমি বলতে পারবো না। আমি একটা কথাই শুধু, আমি নিজের উপরে আস্থা রেখে কনফিডেন্টলি আমি কাজ করি, কেননা কনফিডেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। কোনো কাজের ক্ষেত্রে কনফিডেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। সেই জন্য আমি কনফিডেন্টলি আমি কাজটা করি এবং যথেষ্ট প্রচুর প্রচুর এফোর্ট দিই এর উপরে, যেটাতে হয়তো কি বলবো, অনেকটাই সময় আমাদের চলে যায়। ঠিক আছে, সেটা হয়তো রোজগারের তাগিদে বা একটা ভিডিও করার তাগিদে সেটা হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। তাও আমি আপনাদেরকে বললাম, পছন্দ হলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রিপশনের দরকার। আমি এত কম সাবস্ক্রিপশান, অথচ এখানকার ইউটিউবের রুল অনুযায়ী তো আমার তো আজ 6 মাস হতে চলো তবুও হয়নি। এবং সবার থেকে বড় কথা হলো, এর আগে আমি ভিডিও করেছিলাম, সেটার উপর আমি পরে আলোচনা করব। ঠিক আছে, আজকের টপিকটা আমি তাহলে শুরু করে দিই। হ্যাঁ, আজকের টপিকটা হলো টক দই। মানে টক দইটা আমাদের দৈনন্দিন জীবনের আমরা খাদ্য তালিকায় রাখতেই পারি, তাই না? টক দইটা এত উপকারী, বিশেষ করে গরমকালেতে অসম্ভব। এবং যখন আমি রাজস্থানে ছিলাম, যদিও রাত্রে টক দই খাওয়া বারণ আছে, কিন্তু ওখানকার গরম যে কি কষ্টদায়ক, যে কারণে আমরা দুবেলাই টক দই ঘরেতে পেতেই ওখানে খাওয়া হতো। আমরা যেই জায়গাটায় থাকতাম টাউনশিপের মধ্যে এত দোকানপাট এত উন্নত না। হ্যাঁ, যাই হোক, টক দই সম্পর্কে আমি যেটা এখন আলোচনা করছি, টক দই একটা দুগ্ধ জাতীয় খাবার, অর্থাৎ দুধ থেকে তৈরি হয়। হ্যাঁ, এর মধ্যে থাকে উপকারী ব্যাকটেরিয়া থাকে, অর্থাৎ প্রোবায়োটিক সমৃদ্ধ, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে বা উন্নত করতে সাহায্য করে। আর টক দই খাওয়ার, আমরা যে টক দইটা খাবো ওটা কিন্তু কখনো গরম করে খাবো না, আমরা কিন্তু ফ্রিজে রেখে খেতে পারি। ফ্রিজে রাখলে কি হচ্ছে, একদম চপচপ হয়ে যাচ্ছে, খুব সুন্দর তখন লাগে। আর গরমকালে যদি ফ্রিজে রেখে যদি টক দই খান তো দুর্দান্ত, এটার মানে একটা সুন্দর একটা লাগে, খেতে লাগে। টক দই কিন্তু কখনো গরম করে খাবেন না। টক দই গরম করে খেলে দইয়ের মধ্যে যে প্রোবায়োটিক যে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, সে ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, গরম করলে টক দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া দুরকম আছে, একটা খারাপ ব্যাকটেরিয়া, একটা ভালো ব্যাকটেরিয়া। এই খারাপ ব্যাকটেরিয়াটা আমরা যদি টক দই খাই, আমাদের শরীরে যে খারাপ ব্যাকটেরিয়াটা আছে সেটাকে ধ্বংস করে দেয়। হ্যাঁ, এই ভালো ব্যাকটেরিয়াটা, যেই ব্যাকটেরিয়াটা তৈরি হচ্ছে। হ্যাঁ, যাই হোক, এখন টক দই আমরা কি করে করব? টক দই এক একজন এক এক রকমভাবে করে। কোথাও বলছে যে দুধটা আপনি খুব বেশ ধীরে ধীরে ননস্টপ আপনি ঘন করতে থাকুন। ঘন যখন হয়ে যাবে সেটাকে ঠান্ডা করবেন। ঠান্ডা করে কিছুটা উষ্ণ গরম দুধের মধ্যে দইয়ের ছাঁচ যেটা বলি, 1 চামচ বা 2 চামচ দই নেবেন,
কিন্তু যেই দইটা আপনি দুধের সঙ্গে মেশাচ্ছেন সেই দইটা ছাঁচ হিসেবে মানে দই পাতার জন্য সেই দইয়ের মধ্যে কিন্তু এক ফোঁটাও যেন জল না থাকে। জল থাকলে দইটার খুব টক হয়ে যায় এবং গন্ধ হয় খুব। কারণ আমি বাড়িতে দই পাততাম, আমি দীর্ঘ বছর রাজস্থানে ছিলাম এবং সেখানে আমি দই পেতেই খেতাম। হ্যাঁ, বাইরে দই পাওয়া যেত না, ঘরেতেই দই পাততে হয় ওখানে, মানে আমরা যে জায়গাটায় ছিলাম। তাইলে সেখানে আপনার দুধটা যখন ঘন হয়ে যাবে দুধটা ঠান্ডা করবেন, ঠান্ডা মানে একটু উষ্ণ গরম থাকবে, হালকা একটা গরম থাকবে, আলাদা কিছুটা দুধ নেবেন, সেটাও প্রচুর ঠান্ডা থাকবে না এবং নর্মাল টেম্পারেচারে দুধের মধ্যে আপনি ওই ঘন দইটাকে, দইয়ের জলটা ছেঁচে ফেলে দিয়ে দইটা দিয়ে মেশাবেন। মিশিয়ে বড় পাত্রে যেখানে আপনার অনেকটা দুধ রয়েছে তার সঙ্গে মিশিয়ে দিলেন। মিশিয়ে দেওয়ার পর ওইটাকে আপনি ঢাকনা দিয়ে দেবেন। হ্যাঁ, ঢাকনা দিয়ে দিলে যেখানে গরম ওয়েদার, যেটা যেমন আমি রাজস্থানে যে গরম ওয়েদার, মানে ওখানে 48 মানে সবসময় থাকতো গরমকালে, তাহলে 48 ডিগ্রি সেলসিয়াস থাকলে তো সেখানে আমি সকালে দই পাতলে আমি দুপুরে খেতে পারতাম, আবার দুপুরে পাতলে আমি রাত্রেও খেতে পারতাম, মানে এত ভালো, মানে কম সময়ের মধ্যে দইটা বসে যায়। কিন্তু এমনি এই ধরনের বিশেষ করে মানে ব্যাঙ্গালোরে ওয়েদারেতে দইটা পাতা খুব অসুবিধেজনক আছে, মানে অতটা অনেকটা সময় নেয় এবং এত ঠান্ডা ওয়েদার, এখানকার ওয়েদার এতই মানে ঠান্ডা আছে, যে কারণে দইটা এখানে খুব একটা ভালো বসতো না আমার, যে আমরা তাছাড়া এখানে খুব ভালো দই বিক্রি হয়, প্রচণ্ড ভালো দই বিক্রি হয়, রেগুলারের দই এখানে রিফিল প্যাকেট পাওয়া যায়, আমরা সেটাই খাই। কিন্তু এই দই পাতাটা আপনাদের বললাম, এছাড়া যাদের সময় নেই বা জ্বালানি বেশি খরচ করতে চায় না, তারা একটা কাজ করতে পারে, যে আমরা যে অনেক রকম এভরিডে আছে, তারপরে তো আপনার আমুলের গুঁড়ো পাউডার আছে, দুধ পাউডার আছে, সেইগুলোকে আপনারা নর্মাল দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ওইটার সাথে মিশিয়ে দিন। এমনি নর্মাল যে দুধটাকে আপনারা ফুটিয়েছেন সেই দুধের সঙ্গে ওটা মিশিয়ে দিন, আর ওইটা তাতে কি হয়ে যাবে, ওটা ঘন হয়ে যাবে। ঘন হওয়ার পর যে পদ্ধতিতে দইটা পাতা হয় ঠিক সেই পদ্ধতিতেই আপনারা দইটা পাতবেন, আর এর স্বাদ অপূর্ব হয়। মানে গুঁড়ো পাউডার দিয়ে দই পাতলে মানে তার একটা আলাদাই স্বাদ এসে পড়ে, মানে টেস্টি হয় যেটা বলে। কিন্তু তার থেকেও অরিজিনাল দুধের উপরে যদি দই পাতা যায় আমার মনে হয় সেটা বেশি উপকারী। যাই হোক, এখন আমরা এইটুকুনো মানে করে রাখলাম। আর যদি দেখেন যে ওয়েদারটা ভালো না, অনেকে আমাকে বলেছে এবং হয়তো কিছুটা সাকসেস হয়েছি, মানে দইটা যে ঢাকা দিয়ে দই পাতার পাত্রর মধ্যে যে দই পাচ্ছি সেই পাত্রটা তো ঢাকনা দিলাম, উপরন্তু গরম যে আমাদের শরীরে ইউজ করি, যেমন গরম উলেন বা শালের মতন কোনো ইয়ে দিয়ে আপনার চারপাশ বন্ধ করে একটা জায়গায় রেখে দিন বডিটার মধ্যে, আর বাইরের থেকে ঠান্ডাটা আসবে না, ফলে কি হবে, দইটা তাড়াতাড়ি বসে যাবে। এইটা হলো মানে দই পাতার পদ্ধতিটা বললাম। আর তাছাড়া আমরা দইটা মানে মানে কী কীভাবে খাই বা বানানো হয় তো সেটা বললাম। আমরা তাছাড়া দইয়ের ব্যবহারটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন দেখুন, দই বড়া খাচ্ছি, দই চিংড়ি খাচ্ছি, দই কাতলা খাচ্ছি, মানে দইয়ের ব্যবহারটা আমরা কত রকমভাবে করে থাকি। দইটা এতটাই টেস্টি, রান্নার মধ্যেও আমাদের উপকার হয়। দই বেগুন, আমি তো অসম্ভব দই বেগুন বাড়িতে বানাই, কারণ আমার বাড়ির লোকেরা দই বেগুনটা ভীষণ ভালোবাসে। এবং এমনকি মানে দই কাতলা এখানে দিয়েছে, আমি কাতলা খুব একটা বানাই না, আমার রুইটাই বেশি ভালো লাগে, দই দিয়ে রুই দিয়ে করি আমি। দই আলু করি, তারপরে বিরিয়ানিতে আমরা যে রায়তাটা খাই, রায়তার মধ্যে যেমন শসা, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা দিয়ে, এটা সবটাই দই দিয়ে হচ্ছে। তাছাড়া আমরা
বিভিন্ন খাবারে, বিভিন্ন রান্নাতে বা বিভিন্ন তরকারিতে আমরা দই ব্যবহার করি, যারা দইয়ের টেস্টটাকে বেশি পছন্দ করে। তাছাড়া একটা সবচেয়ে বড় এবং গরমকালের প্রচণ্ড টেস্টি একটা খাবার হলো লস্যি। লস্যিটা এক একটা জায়গায় এক এক রকমভাবে তৈরি করে এবং মশলা দেয় তার মধ্যে অপূর্ব। কেউ টক লস্যি খায়, কেউ আবার মিষ্টি দিয়েও খায়। তাছাড়া বলছে দইয়ের মধ্যে ফল দিয়ে, যেমন স্ট্রবেরি, আম, তারপরে অন্যান্য বিভিন্ন রকম ফল আমরা এটার মধ্যে দিয়ে খেতে পারি বা খেয়েও থাকি। হ্যাঁ, আবার যখন আমরা লস্যিটা খাই, লস্যিটা কিন্তু আপনার ওর মধ্যে যদি আপনি মানে খুব ঠিক করে লস্যিটা বানিয়ে ওর মধ্যে বরফ ঢেলে দিলেন, অপূর্ব গরমকালে। ঠিক তেমনি দইয়ের সাথে যখন ফ্রুটসটাকে অ্যাপ্লাই করবেন, ব্যবহার করবেন, তখন সেটাও যদি ঠান্ডা করে খাওয়া হয়, দারুণ খেতে লাগে। তাহলে টক দইয়ের মানে প্রয়োজনটা কত রকমভাবে আমরা মিটিয়ে থাকি, তাই না? তাছাড়া বলছি দইয়ের মধ্যে তো আমি প্রথমেই বলেছি প্রোবায়োটিক বা উপকারী একটা ব্যাকটেরিয়া আছে। তাছাড়া এর মধ্যে কি কি উপাদান আছে? প্রচুর উপাদান আছে, যেমন প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন 6, ভিটামিন B12, হ্যাঁ, ভিটামিন B12, ভিটামিন বি কমপ্লেক্সের মতো প্রচুর ভিটামিন আছে। তাছাড়া হ্যাঁ, এইটা মানে এই উপাদানগুলো এবং কি বলবো, এই উপাদানগুলো রয়েছে বলে আমাদের অনেকটা মানে শরীরকে সুস্থ রাখতে বা শরীরকে রোগ থেকে নিয়ন্ত্রণ করতে অনেকটা সাহায্য করে থাকে, তাই না? দুধে যে ব্যাকটেরিয়াটা, ভালো ব্যাকটেরিয়াটা আছে, এখন দুধে কিছু উপকারী ব্যাকটেরিয়া দিয়ে গাজন করে ওই দই তৈরি করা হয়। এই দইটা তৈরি করা হয়, গাজন তৈরি করে এই দইটা তৈরি করে, যা মানে প্রচণ্ড পুষ্টি সমৃদ্ধ হিসেবে ধরা হয়। হ্যাঁ, প্রোটিনের ব্যবহারটা কিভাবে হচ্ছে দেখুন, আমি প্রথমেই বলেছি এতে প্রোটিন আছে। প্রোটিন শরীরের পেশি গঠনে সাহায্য করছে এবং দীর্ঘক্ষণ আমাদের পেটটা ভরা রাখতেও সাহায্য করে এবং ওজনটা নিয়ন্ত্রণ করে, ওজন যথেষ্ট নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, কেননা ওজন নিয়ন্ত্রণ তখনই হবে যখন ক্যালোরিটা কম থাকবে। হ্যাঁ, তাইলে এই প্রোটিন থেকে আমাদের পেশি গঠনে সাহায্য হচ্ছে, পেটটা ভরা থাকছে এবং আমাদের ওজনটাও নিয়ন্ত্রণে থাকছে। তাছাড়া বলছে ফসফরাস এবং ক্যালসিয়াম, ফসফরাস আর ক্যালসিয়ামের গুরুত্বটা আমরা তো প্রতিটা ঘরের লোকেরাই মোটামুটি জানে, বাচ্চা থেকে। এটা দাঁত এবং হাড় গঠনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ক্যালসিয়াম আর ফসফরাস, যেটা এটার থেকে পেয়ে যাচ্ছি। তাছাড়া বলছে ভিটামিন বি কমপ্লেক্স, B12, হ্যাঁ, স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। কোন কোন উপাদান বা ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন B12, হ্যাঁ, যেটা আমরা এই টক দই থেকে পেয়ে যাচ্ছি। টক দইতে থাকা উপকারী ব্যাকটেরিয়া হজম প্রক্রিয়াকেও, আগেই বলেছি, হজম প্রক্রিয়াকে উন্নত করতে ভীষণভাবে সহায়ক। আর তাছাড়া পেটটাকেও আমরা যদি টক দই রেগুলার খাই, একটা পরিমাপ মতো খাই, তাহলে আমাদের পেটের স্বাস্থ্যটাও ভালো থাকে। কেননা সবসময় বলছে যে এটার মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াটা আছে, আমাদের শরীরে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া সেটাকে ধ্বংস করে দেয়। হ্যাঁ, মানে উপকারী, এক কথাতে। হ্যাঁ, উপকারী ব্যাকটেরিয়াটা থাকায়, ওই যে এই মাত্র বললাম, শরীরে ক্ষতিকারক ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে ফেলে এবং ফলে কি হচ্ছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই মাত্রই আমি এটা বলছিলাম, বলতে মানে আপনার যে শরীরের মধ্যে যে খারাপ ব্যাকটেরিয়াটা রয়েছে সেটাকে মেরে ফেলছি কি না, এই ভালো ব্যাকটেরিয়াটা, উপকারী ব্যাকটেরিয়াটা। এবং উপকারী ব্যাকটেরিয়াটা কোথা থেকে পাচ্ছি? আমরা টক দই থেকে পাচ্ছি। তাহলে টক দইটা আমাদের শরীরে মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে যথেষ্ট বাড়িয়ে তোলে। হ্যাঁ, এবং হার্টের স্বাস্থ্যও ভালো রাখে, যথেষ্ট ভালো রাখে। ত্বকের সমস্যা থেকে আমাদেরকে যথেষ্ট
মানে দূরে রাখে। তার কারণটা হচ্ছে এই শরীরের মধ্যে আমরা যখন রোদে বেরোই আমাদের মুখে টুকে অনেক দাগ টাগ হয়ে যায়। এই এই দইটা আপনার যথেষ্ট উপকার করে এবং রক্তচাপটা নিয়ন্ত্রণে রাখে। রক্তচাপটা নিয়ন্ত্রণে রাখলে কি হয়, আমাদের ডায়াবেটিস থেকে আমরা যথেষ্ট দূরে থাকতে পারি। হ্যাঁ, তাহলে বলছি যে আপনার এইটার মধ্যে কতটা উপকার তাহলে আপনি চিন্তা করুন। এবং বিশেষভাবে আমি যেটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, কম বয়সে করতাম এখন না, সেটা হচ্ছে দই। দইয়ের মধ্যে আপনি একটু মধু মিশাতে পারেন বা আপনি লেবুও মেশাতে পারেন, বা তাও দরকার নেই। দইটা ছেঁকে জলটা ফেলে দইটাকে ভালো করে ফেটিয়ে মুখে মাখুন। আপনি 10 মিনিট 15 মিনিট রাখুন, মুখের স্কিনের যা গ্লেজ বেড়ে যায় না, মানে চিন্তাতীত একটা গ্লেজ বেড়ে যায়। তা সেই জন্য বলছি দইটা স্কিনের জন্য অসম্ভব ক্ষতিকর। আপনি যে কোনো হাত পায়ে মুখে সব জায়গাতেই আপনি মাখতে পারেন দইটা, কোনো অসুবিধে কিছু, ক্ষতিকারক না মোট কথা। হ্যাঁ, এটা আপনার ক্ষতি করবে না স্কিনে যদি আপনি ব্যবহার করে থাকেন, কারণ এর মধ্যে মানে অ্যাসিডটা রয়েছে তো, সেটা যথেষ্ট স্কিনের জন্য এবং অয়েলি, সেটা যথেষ্ট উপকারী টক দইটার। তাছাড়া এর এত কিছু উপকার থাকা সত্ত্বেও আমি একটা কথাই বলবো, যে উপকার থাকা সত্ত্বেও এর মধ্যে অপকারিতা রয়েছে। যে কোনো খাবারের উপকার থাকা সত্ত্বেও আপনার পুষ্টিকর হলেও, স্বাস্থ্যকর হলেও তার কিছু মানে অপোজিট অর্থাৎ অপকারিতা রয়েছে। যেমন আমাদের এই অপকারিতাটা বা কীভাবে সতর্কতা অবলম্বন করা উচিত, অপকারিতার থেকে দূরে থাকা দরকার। হ্যাঁ, খালি পেটে কিন্তু দই খেলে ল্যাকটিক অ্যাসিড যেটা আছে, খালি পেটে দইটা খেলে ল্যাকটিক অ্যাসিডটা কী করছে, পাকস্থলীর অ্যাসিডের সাথে মিশে গিয়ে আমাদের হজম সমস্যাটা তৈরি করে দেয়। পাকস্থলীতে যে অ্যাসিডটা আছে তার সঙ্গে মিশে ল্যাকটিক অ্যাসিডটা মিশে আমাদের হজম ক্ষমতাটাকে নষ্ট করে দেয়। হ্যাঁ, আর তারপরে আরেকটা বলছে যে যে আপনার যে উপকারী ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়াটাকেও একেবারে নষ্ট করে দেয় সেই খালি পেটে খেলে। সেই জন্য বলছে খালি পেটে দইটা খাবেন না। হ্যাঁ, দই খাওয়ার একটা নিয়ম আছে, যখন তখন আপনি দই খেতে পারেন না। তবে আরেকটা কথা কি, যে অপকারিতা হিসেবে যাদের ঠান্ডা লাগার ধাত আছে বা সাইনাস আছে তাদের দইটা অ্যাভয়েড করাই ভালো। তবে এই কথা আমি বলবো না যে রান্নার মধ্যে আপনি দই দিলে আপনার ক্ষতি হয়ে যাবে, একেবারেই না। আপনি তো ডাইরেক্ট খাচ্ছেন না, ওইটাকে রান্নার মধ্যে দিয়ে খাচ্ছেন, সেটা আপনার ক্ষতি করবে না। যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা ডাইরেক্ট খাবেন না, এবং সাইনাস যাদের আছে। আরেকটা কথা বলছে যদিও, কিন্তু সেটা আমরা কি মানি? আমরা মানি না। বলছে দইয়ের সঙ্গে পেঁয়াজটা খেতে বারণ করছে, কিন্তু আমরা যখন রায়তা তৈরি করি তার মধ্যে কিন্তু পেঁয়াজটাই বেশি থাকে। বিশেষভাবে দোকান থেকে যখন আমরা কিনে খাই তখন সেটার মধ্যে পেঁয়াজ একদম কম্পালসারি থাকবেই। হ্যাঁ, আর পেঁয়াজটা থাকলে কি হচ্ছে, তাতে গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, এবং অ্যালার্জি যাদের আছে অ্যালার্জি, তাদের অ্যালার্জির সমস্যা দেখা দেবে। বিশেষভাবে গরমকালে ওইটা হচ্ছে, গরমকালেই বেশি হয়। টক দই খাওয়ার সঠিক নিয়ম কোনটা বলছে, টক দই খাওয়ার সঠিক নিয়মটা হচ্ছে, আমরা যখন সকালবেলা নাস্তা করি, সকালে জল খাওয়ার বলি আমাদের বাংলা কথাতে, নাস্তা করি বা ব্রেকফাস্ট করি, সেই সময় খাওয়ার পরে আমি খেতে পারি টক দইটা। তাছাড়া বলছি দুপুরে যে দুটো টাইম খাওয়ার যে আছে, দুটো খাওয়ার টাইমের মাঝখানে দইটা খাওয়া সবচাইতে ভালো। অর্থাৎ একদম ঘোরতর, মানে সূর্য একদম উপরে উঠে গেছে, মানে সেরকম একটা পরিস্থিতিতে তখন গরমে কি হচ্ছে, দইটা আমার শরীরে উপকারটা বেশি দিচ্ছে গরমে যখন খাচ্ছি দইটা। হ্যাঁ, মানে বলছে দিনের দুটো যে খাওয়ারের মাঝখানে একটা টাইম আছে, সেই টাইমে টক দইটা খাওয়াটা ভালো। আরেকটা বলছি, যেটা আমরা তো টক দইটা যথেষ্ট উপকারী হিসেবে খাই, আবার কখনো স্বাদেতেও খাই। আমাদের এখানে সাউথের লোকেরা কি করে,
টক দইয়ের সঙ্গে ওরা তো মানে কার্ড রাইস একটা বিশাল বড় একটা খাবার এদের, মানে এরা কার্ড রাইস ছাড়া দিনে চলতে পারে না সাউথ ইন্ডিয়ানরা। কার্ড রাইস মাস্ট, এবং তারা প্রত্যেক দিন কার্ড খাবে, এবং কার্ডের সঙ্গে কি খাবে, পিকল, কোনো ম্যাঙ্গো পিকল বা মিক্সড ভেজিটেবল পিকল, মানে আমার বন্ধুরা যে খায়টায়, এবং খারাপ লাগে না। আপনি রেগুলার যদি খেতে শুরু করেন অটোমেটিক্যালি আপনার মুখে একটা স্বাদ চলে আসবে, এবং এটা ক্ষতিকারক না, এইটুকুনি বলতে পারি। এরা সবটাই ঘরে তৈরি করে, যার জন্য এটা কোনো খুব একটা খুব না, একেবারেই ক্ষতিকারক না। হ্যাঁ, তারপরে আরেকটা হচ্ছে টক দই সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনি ঘোল করে খেতে পারেন, ঘোল একদম পাতলা ঘোল বা মাঠা করে যদি আপনি খান, সবচেয়ে বেশি উপকার। মানে এমনি টক দই ডাইরেক্ট খাওয়ার থেকেও ঘোলটা বেশি উপকারী বলছে। আর রাতে টক দই খেলে হজমের সমস্যা হয়। আমরা ছোটোবেলাতে আমার বাবা বলতেন অনুষ্ঠান বাড়িতে গেলে দই খাবে না, বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ির যখন রাত্রে খাওয়ার আয়োজন থাকে সেখানে তো মিষ্টি দই, আমাদের বাংলাতে তো মিষ্টি দই ছাড়া কোনো দই ভাবতে পারে না, কিন্তু আমার বাবা সবসময় বলতেন রাতে দই খাবে না অনুষ্ঠান বাড়িতে গিয়ে, কেননা ওইটা গুরুপাক হয়ে যায় বলে। তো এইখানে আমি যেটা জেনেছি, ইনফরমেশন যেটা পেয়েছি, সেটা হচ্ছে রাতে টক দই খেলে হজমের সমস্যা হয়, পেটে গ্যাস হয়, বদহজম হয়, অ্যাসিডিটি হয়। তারপরে যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তাদের একেবারেই খাওয়া উচিত না। টক দই আমরা মুখে স্কিনের জন্য মাখি, আগেও বলেছি। হ্যাঁ, এবং ত্বকের উজ্জ্বলতাটাও খুব বাড়ায়, এই মাত্র আপনাকে বলেছি। কারণ এই ত্বকে মানে আমরা যে টক দইটা মাখি এবং উজ্জ্বলতা যে বাড়াচ্ছে, এটা আমার সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। মানে এত ভালো, ইয়াং জেনারেশনদের জন্য আমি বলছি, টক দইটার থেকে জলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে বের করে তারপরে ওইটাকে ভালোভাবে ফেটিয়ে মুখে হাতে পায়ে মাখো, প্রচণ্ড সুন্দর এবং ভালো উপকারী স্কিনের জন্য। তাহলে আমরা কত কিছু জানলাম এবং টক দইয়ের উপকারিতা সম্পর্কে আলোচনা করলাম। টক দইটা কিন্তু আমরা রেগুলারের খাদ্য তালিকায় রাখতে পারি, এটা আমাদের কোনো রকম ক্ষতিকারক না। তবে একটা টক দই খাওয়ার একটা সময় আছে, নিয়ম মেনে খাওয়াটা উচিত। যাদের বিভিন্ন রকম বড় বড় সমস্যা আছে বা অসুবিধে হয়, তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটা, আমার মতে যে কোনো খাবারই অসুবিধাজনক মনে হলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটাই সবচেয়ে ন্যায্য। কেননা তারা আপনাকে গুড অ্যাডভাইস দেবে, ভালো পরামর্শ দিয়ে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে আমি এতটাই বললাম। আমার খুব ভালো লাগলো আপনাদেরকে বলে, এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য প্রার্থনা করুন ঈশ্বরের কাছে আমার সুস্থতার জন্য। ওকে, তাহলে আমি এবারে ছাড়ছি।